আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব পর্ব ১০। তো এখানে আলোচনা করার টপিকটা হচ্ছে আর্থপোডা। তাহলে আর্থপোডা শব্দটা এসেছে গ্রিক আর্থ এবং পোডাস থেকে। তাহলে এই আর্থ এবং পোডস থেকে, যার অর্থটা হচ্ছে কি বলতো, যথাক্রমে সন্ধি এবং পা। কি বলতো, সন্ধি এবং হচ্ছে পা। তাহলে এবার এর নাম শুনে বোঝা যাচ্ছে যে এই পর্বের প্রাণীদের সন্ধিযুক্ত পা থাকবে। কি থাকবে? এদের সন্ধিযুক্ত পা থাকবে। তাহলে আর্থ্রোপোডা প্রাণী রাজ্যের সর্ববৃহৎ পর্ব অমেরুদণ্ডী প্রাণীদের ৮০%। মানে এই যে সর্ববৃহৎ যে রাজ্যটা রয়েছে, পর্বটা রয়েছে, এর মধ্যে যে অমেরুদণ্ডী প্রাণীগুলো রয়েছে তারা প্রায় কত পার্সেন্ট বলতো? ৮০%। এবং মেরুদণ্ডী প্রাণীগুলো মাত্র ২০%। তাই তো? তাহলে পৃথিবীতে এখন পর্যন্ত যত বৈচিত্র্যময় জীবের প্রজাতি শনাক্ত হয়েছে তার বেশিরভাগই এই পর্বের। আর এই সংখ্যাটা ১২ লক্ষেরও অধিক। মানে এত বড় এটা পর্ব যে প্রায় ১২ লক্ষ প্রাণী এই পর্বে পড়েছে। তাহলে সকল কীটপতঙ্গ, যেমন ধরো তেলাপোকা, ফড়িং ইত্যাদি, সব কিছু কিন্তু এই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে এরপর দেখো, অ্যারাকনিড, যেমন ধরো মাকড়সা, বিছা, উকুন ইত্যাদি, এবং ক্রাস্টাসিয়ান, যেমন ধরো কাঁকড়া, চিংড়ি ইত্যাদি, এই পর্বের কিন্তু প্রাণী। ঠিক আছে? তার মানে মাকড়সা, বিছা, উকুন এগুলোকে আমরা কি বলি বলতো? অ্যারাকনিড। আর এখানে হচ্ছে কাঁকড়া এবং চিংড়ি, এগুলোকে আমরা কি বলছি? ক্রাস্টাসিয়ান। তাহলে এরপর বলা হচ্ছে, এক নজরে এই যে পর্বটা রয়েছে, এই পর্বের যে মূল বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা একটু দেখে নেওয়া যাক। তাহলে প্রত্যেকটা পর্বে নেই। তাহলে এখানে বলা হচ্ছে দেহের গঠন আর কি, কোষের বিন্যাস, এর উপর ভিত্তি করে এই বৈশিষ্ট্যগুলো খেয়াল করে দেখো। বলা হচ্ছে যে একাধিক অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয়। একাধিক অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়। তাহলে একাধিক অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শারীরবৃত্তীয় কাজ সম্পূর্ণ হয়। তার মানে আমরা জানি যে তন্ত্র কেমন করে গঠিত? অনেক অঙ্গের সমন্বয়ে কিন্তু তন্ত্র গঠিত হয়। এরপরে একটু খেয়াল করে দেখো, এই জায়গাতে বলা হচ্ছে দেহের প্রতিসাম্যতা। এরাও সেম কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, তাই তো? তাহলে পরপর কয়েকটা কিন্তু আমরা দেখলাম যে এরা সবাই কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এরপর বলা হচ্ছে দেহ গহ্বর। তাহলে দেহ গহ্বর কি? এদের দেহ গহ্বর থাকে এবং অনেক ক্ষেত্রে এদের দেহ গহ্বর মানে রক্তে কিন্তু পূর্ণ থাকে। তাহলে এর আগের যে পর্বটা ছিল, অর্থাৎ এই যে পর্বটা, অর্থাৎ অ্যানিলিডা, এই পর্বের যে গহ্বরটা ছিল সেটা বিভিন্ন তরল দ্বারা কি থাকতো? ফিল আপ থাকতো। এবং তার আগের যেটা কি ছিল? নেমাটোডা। অর্থাৎ এই পর্বে আমরা দেখেছিলাম, খেয়াল করে, এদের যে গহ্বরটা রয়েছে সেটা পানি দ্বারা পূর্ণ ছিল। কিন্তু আমরা বর্তমান যে গহ্বরটা মানে যেটা পড়ছি সেটা কি বলতো? আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা এই পর্বের প্রাণীদের যে গহ্বরটা আছে, একটু খেয়াল করে দেখো, গহ্বরটা আছে সেটা কিন্তু রক্ত দ্বারা পূর্ণ থাকে, তাই তো? এরপর একটু খেয়াল করে দেখো, বলা হচ্ছে দেহ খণ্ডের উপস্থিতি। তাহলে পুরো দেহ একটি বিশেষ খণ্ডে বিভক্ত থাকে। পুরো দেহটা একটি বিশেষ খণ্ডে বিভক্ত থাকে। এরপর বলা হচ্ছে কঙ্কাল তন্ত্রের গঠন। এদের কঙ্কাল তন্ত্রটা আসলে কেমন? বলা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি বহির্কঙ্কাল বা খোলস রয়েছে। তাহলে এদের বাইরের যে খোলসটা সেটা কিন্তু কাইটিন দ্বারা নির্মিত। তাহলে কাইটিন দ্বারা নির্মিত বহির্কঙ্কাল বা খোলস রয়েছে এবং বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই কঙ্কালের বৃদ্ধি ঘটে না। তারা যখন বড় হয় বৃদ্ধি পায়, কিন্তু এই কঙ্কালের বৃদ্ধি ঘটছে না। কাজেই জীবনের বিভিন্ন সময় এরা এই কঙ্কাল মুক্ত করে দেয় এবং হচ্ছে নতুন করে আবার তা আর জন্মায় না। মানে এই যে কাঠিনিয়ত বহিষ্কঙ্কাল মানে বহির্কঙ্কাল যেটা আছে, মানে বাইরের খোলসটা আছে, এটা তারা বিভিন্ন সময় অর্থাৎ তাদের জীবদ্দশার বিভিন্ন সময়, অর্থাৎ সেটা যেকোনো স্টেটে হতে পারে, যেটা দেখা যাচ্ছে যে একটু কম বয়স বা আরেকটু দেখা যাচ্ছে কিছুটা সময় যাচ্ছে, মাঝামাঝি এরকম যেকোনো বয়সে কিন্তু তারা এই খোলসটাকে তারা ত্যাগ করতে পারে, কিন্তু তারা মুক্ত হতে পারে। এরপর বলা হচ্ছে, এই জায়গাতে বলা হচ্ছে কারণ, আচ্ছা ত্যাগ করার কারণটা এখানে বুঝতে পারলে। এখন ত্যাগ করার কারণটা কি? কারণ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এদের খোলসটা কিন্তু বাড়ছে না। তার মানে কি? তারা তো বাড়তে পারবে না। তো স্বাভাবিকভাবে এই কারণে তারা খোলসটা ত্যাগ করবে। এরপর বলা হচ্ছে যে অন্যান্য কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধরো এদের স্নায়ুতন্ত্র, এতে কি বলতো? স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র, এর ভেতরে সংবহন তন্ত্র রয়েছে, অ্যান্টেনা এবং চোখ রয়েছে। অ্যান্টেনা এবং চোখ রয়েছে এবং অনেক ক্ষেত্রে পুঞ্জাক্ষী থাকে, যেমন মাছের ক্ষেত্রে কিন্তু কি থাকে? পুঞ্জাক্ষী থাকে। ঠিক আছে? ওকে। তাহলে এই পর্যন্তই হচ্ছে আর্থবোডা পর্ব শেষ। তাহলে ওকে, আমরা আর্থবোডা পর্বে বিস্তারিত জানলাম। তাহলে নেক্সট পার্টটা হচ্ছে আমাদের কত বলতো? পার্ট হচ্ছে 11। তো 11 নাম্বার পার্টে আমরা মলাস্কা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত তোমার সাথে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।